আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা চলে এসেছি বায়োসাভার্ট সূত্রের প্রয়োগের প্রথম যে টপিকটা আমরা করব সেটা হচ্ছে দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য তার পার্শ্ববর্তী কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব। তো সেইখানে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে গেলে দেখো আমরা বায়োসাভার্ট সূত্রে যদি অ্যাপ্লাই করি, বায়োসাভার্ট সূত্রে বলা আছে যে কোনো একটা ক্ষুদ্র তারের জন্য যে কোনো বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে পারবো। তো আমি একটা বড় সোজা তার নিয়েছি, ঋজু তার মানে অ্যাকচুয়ালি সোজা তার। তাহলে লেখা আছে দেখো, মনে করি একটি সোজা তারে প্রবাহ আই, এই তারটার মধ্যে দিয়ে আই প্রবাহ যাচ্ছে। তারটি থেকে আর দূরত্বে, এখানে তারের উপর একটা বিন্দু দিলাম আমি, সেটা ও বিন্দু। এই ও বিন্দু থেকে আর দূরত্বে আমাদের চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে এই পি বিন্দুতে। তাহলে প্রথমে ধরা যাক, ধরি তারের ওপর ডিএল একটি ক্ষুদ্র অংশ। বায়োসাভার্ট সূত্র কিন্তু আমাদের এরকম ডিএল অংশের জন্যই দেওয়া আছে, তোমরা লাস্ট ক্লাসে নিশ্চয়ই দেখেছো। তো আমাকে সেই রকম একটা ডিএল অংশ চুজ করতে হবে, সেটা আমি এখানে চুজ করলাম। এইটাই হচ্ছে আমাদের ডিএল অংশ, যার মধ্যে দিয়েও একই কারেন্ট যাচ্ছে, এটাই তো তারটা। এবার যেটা করতে হবে যে এইটুকু অংশের জন্য আমি পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করব। এই রকম অনেক অংশ থাকবে, এরকম তুমি তো অনেক অংশ বার করতে পারো, এরকম অনেকগুলো টুকরো করতে পারো তারটাকে। ওই প্রতিটা টুকরোর জন্য বার করে যোগ করলেই হবে। তবে ম্যাথামেটিক্স অনুযায়ী আমাদের প্রত্যেকটা টুকরোর জন্য বার করতে হবে না, আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে আমরা কিন্তু এই এ টু বি গোটা তারটার জন্য পি পয়েন্টে চুম্বক ক্ষেত্র পেয়ে যাব। তো তার আগে দেখো যে এই যে ডিএল অংশটা নিলাম, এই ডিএল অংশটা এই পি বিন্দুতে কত কোণ করেছে। এই পি বিন্দুতে এই ডিএল অংশটা ধরে নিলাম থিটা কোণ করেছে। তাহলে এই যে ডিএল অংশ থেকে যে দূরত্ব, যেটা আমরা আর বলে জানতাম, সেটাকে আমি আজকে এক্স বলে নাম দিলাম। আর এই দূরত্বটা তো আর দেওয়া রয়েছে। বায়োসাভার্ট সূত্র থেকে গুলিয়ে ফেলো না যেন, সেখানে যেটাকে আর দেওয়া হয়েছিল সেটা ছিল ডিএল অংশ থেকে দূরত্ব, আমি সেটাকে আজকে এক্স দিয়েছি। আর সোজা দূরত্ব পি বিন্দু থেকে তারের সোজা দূরত্ব, সেটাকে আমি আর দিয়েছি। তাহলে এবারে লেখা যাক এই ডিএল অংশের জন্য যে চৌম্বক ক্ষেত্র সেটা। তার আগে লক্ষ্য করো, ডিএল অংশ, ডিএল এর দিক ওপর দিক, আর ডিএল থেকে যে দূরত্ব ভেক্টর, যদি এটাকে তুমি এক্স ভেক্টরই বলো, তাহলে তার মধ্যে কোণ দেখো এইটা, এটাকে যদি তুমি আলফা বলে ডাকো, তাহলে লিখতে পারি অতএব ডিএল অংশের জন্য, ডিএলটা অবশ্যই ক্ষুদ্র অংশ, ডিএল অংশের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র অল্প অংশের জন্য চৌম্বক ক্ষেত্র আমি অল্প দেব, ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই। আমি বায়ু মাধ্যম ধরেই প্রমাণটা করছি, অন্য কোনো মাধ্যম হলে তোমরা এখানটায় মিউ লিখবে, ইন্টু এখানে হবে আই ডিএল ইন্টু সাইন থিটা। লিখে দিলেই হলো না, সাইন থিটা মুখস্থ করেছে, খুব ভালো কথা। কিন্তু সেই থিটা কার মধ্যে কোণ ছিল? ডিএল ভেক্টর আর দূরত্ব ভেক্টর। আর উচ্চারণ করব না, আর তো আমি অন্য কিছু নাম দিয়েছি, সবসময় আরই নাম থাকবে এরকম কোনো গ্যারান্টি নেই। এখন দূরত্ব ভেক্টরটা কোনটা? ডিএল অংশ থেকে দূরত্ব ভেক্টরটা হচ্ছে এক্স, তাহলে তাদের মধ্যে কোণ হচ্ছে আলফা। তাহলে এখানে বসবে সাইন আলফা বাই দূরত্বটা কোনটা? ডিএল থেকে পি বিন্দুর দূরত্ব তো এক্স, তাহলে আই ডিএল সাইন আলফা বাই এক্স স্কোয়ার। এইবারে কতগুলো জিনিস এই ত্রিভুজ থেকে লক্ষ্য করো। এই যে ত্রিভুজ, এখানে আমি একটা কিছু নাম দিলাম, ধরে নাও এটার নাম দিলাম সি বিন্দু। তাহলে ও পি সি, এই ত্রিভুজে লক্ষ্য করো, ত্রিভুজ ও পি সি, এটা থেকে আমরা লিখতে পারবো যে এই দূরত্বটাকে আমি দিলাম এদিকে, এই দূরত্বটাকে দিলাম এল। ও বিন্দু থেকে এল দূরত্ব যাওয়ার পর ডিএল একটা ক্ষুদ্র অংশ নিয়েছি, এগুলো তো দূরত্ব না, ও বিন্দু থেকে এগুলো সব ডিস্টেন্স, যে কোনো ক্ষুদ্র অংশের দূরত্ব তার বরাবর, এটাকে এল বললাম। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে এল বাই আর সমান ট্যান থিটা, এখান থেকে লেখা যাবে এল বাই আর সমান ট্যান থিটা, বা এল সমান সমান আর ট্যান থিটা, বা এটাকে যদি ডেরিভেটিভ করো তাহলে কি আসবে? ডিএল সমান
ডিএল সমান আর সেক স্কোয়ার থিটা ডি থিটা, তাই না? ডিএল ডি থিটা করে দেখো তাহলে কি আসবে। এল কে যদি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে এর আগের লাইনটা আসবে বলতে গেলে এই ডিএল ডি থিটা যদি করো তাহলে আর ট্যান থিটার ডেরিভেটিভ সেক স্কোয়ার থিটা, তাহলে তোমার চলে আসছে এখান থেকে যে এটা যদি গুণ করে দাও তাহলে তুমি পেয়ে যাবে ডিএল সমান সমান আর সেক স্কোয়ার থিটা ডি থিটা। এটা থাক। আর একটা জিনিস লক্ষ্য করো, এইটা যদি থিটা হয় এইটা তো 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে? এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে আলফাটা হবে 90 ডিগ্রি প্লাস থিটা। আবার বলছি, এটা থিটা হলে এটা হবে 90 ডিগ্রি, তো এটা এমনিতেই হবে। এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, ফলে আলফা হবে 90 ডিগ্রি প্লাস থিটা। আলফাটা আমি লিখে রাখলাম 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে যদি তুমি এখানে পুট করে দাও তাহলে কি পাবে লক্ষ্য করো, যে মিউ নট বাই 4 পাই ইন্টু আই, ডিএল এর ভ্যালু পুট করে দাও আর সেক স্কোয়ার থিটা ডি থিটা ইন্টু সাইন আলফার ভ্যালু পুট করবে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা ডিভাইড বাই এক্স স্কোয়ার। এক্সটাও পুট করতে হবে আমাদের এখান থেকে। ভালো করে লক্ষ্য করো যে এই ত্রিভুজ থেকেই আমরা লিখতে পারবো আর বাই এক্স, আর হচ্ছে ভূমি, এক্স হচ্ছে অতিভুজ, তাহলে আর বাই এক্স সমান সমান কস থিটা বা এক্স সমান সমান আর সেক থিটা। এক্স সমান হয়ে গেল আর সেক থিটা, তাহলে এখানে বসিয়ে দিলে আর সেক থিটা তার হোল স্কোয়ার, এটা এক্স স্কোয়ার ছিল। এবার দেখো জিনিসটা আমাদের অনেক সহজ হয়ে যাবে। তাহলে এখান থেকে চলে আসছে মিউ নট বাই 4 পাই ইন্টু আই, নিচে একটা আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা আসবে, আমি সেটা করেই দিই একেবারে। আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা কাটবে, আর সঙ্গে আর স্কোয়ার কাটবে, ওপরে সাইন 90 প্লাস থিটা মানে হবে কস থিটা, ওপরে একটা ডি থিটা থাকবে, নিচে একটা আর। এই হয়ে গেল ওই ক্ষুদ্র অংশের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের রাশিমালা। এটা অল্প চুম্বক ক্ষেত্র। এবার আমায় তো করতে হবে গোটা তারটার জন্য। আমি বললাম গোটা তারটার জন্য করতে গেলে আমাদের এরকম ছোট ছোট অংশের জন্য বার করে যোগ করতে হবে। তো সেই যোগ করার নিয়ম হচ্ছে ইন্টিগ্রেশন করা। অতএব সম্পূর্ণ এ বি তারের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি সমান কি হবে? ইন্টিগ্রেশন করতে হবে। কি করে বি পাচ্ছি? ইন্টিগ্রেশন ডিবি করলে ছোট ছোটগুলো যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে মোড বি সমান সমান ইন্টিগ্রেশন করবে এইগুলোর, তার মধ্যে যেগুলো ধ্রুবক বেরিয়ে আসবে ইন্টিগ্রেশন থেকে মিউ নট বাই 4 পাই বেরিয়ে এলো, আই বাই আরটা বেরিয়ে এলো, আর ইন্টিগ্রেশনের মধ্যে পড়ে থাকবে কস থিটা ডি থিটা। এবার ইন্টিগ্রেশনটা তার মানে থিটার ওপরে চলছে। তো আমায় তো শুরু করতে হবে এ থেকে বি পর্যন্ত সম্পূর্ণ তারটাকে নিতে হবে। তাহলে তার জন্য আগে এইটা লিখে ফেলা যাক যে এ বিন্দুটা এই পি বিন্দুতে যে লাইনটা টেনেছে তার সঙ্গে কত কোণ করেছে। এটাকে ধরে নিচ্ছি আমি থিটা 1, আর এইটাকে ধরে নিচ্ছি আমি থিটা 2। কোনটা? এই কোণটাকে ধরে নিচ্ছি থিটা 2। ভালো করে লক্ষ্য করবে, গুলিয়ে ফেলো না। একটাকে বলছি থিটা 2, একটাকে বলছি থিটা 1। একটু ভালো করে লক্ষ্য করবে, একটা হবে মাইনাস, একটা হবে প্লাস। তার কারণ তুমি একদিকে কোণ মাপছো এইভাবে আর একদিকে কোণ মাপছো এইভাবে। কোণকে ঘড়ির কাঁটার দিকে আর উল্টো দিকে আলাদা ধরা হয়। একটাকে পজিটিভ কোণ ধরা হয়, একটাকে নেগেটিভ কোণ ধরা হয়। সেই হিসাবে আমি নিচের দিকটাকে দিলাম নেগেটিভ থিটা মানে মাইনাস থিটা 1, আর ওপর দিকটাকে দিলাম প্লাস থিটা 2। বোঝা গেল কি না? কোণ এরকম ছিল, ছোটবেলায় তোমরা পড়েছিলে ঘড়ির কাঁটার উল্টো দিকেরটাকে পজিটিভ ধরে, ঘড়ির কাঁটার দিকেরটাকে নেগেটিভ ধরে। তো এখানে আমি উল্টো ধরেছি, একই ব্যাপার, যেরকম খুশি করতে পারো। একটা পজিটিভ একটা নেগেটিভ তোমায় ধরতে হবে, তাহলেই কাজ হয়ে যাবে।
এবার ইন্টিগ্রেশন করতে হবে। কস থিটার ইন্টিগ্রেশন হবে আমরা জানি সবাই সাইন থিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে মিউ নট বাই 4 পাই আই বাই আর, এখানে বসছে সাইন থিটা আর লিমিট থাকছে -θ1 থেকে +θ2। প্রথমে নিয়ম হচ্ছে আপার লিমিট বসানো, তারপর নিয়ম হচ্ছে লোয়ার লিমিট বসানো। যদি প্রথমে তুমি থিটার জায়গায় θ2 বসিয়ে দাও তাহলে কি থাকবে, এইখানে যেমন আছে থাকলো মিউ নট বাই 4 পাই আই বাই আর, এখানে বসছে সাইন থিটার জায়গায় θ2 মাইনাস দিয়ে সাইন -θ1, আমি আরেকবার লিখলাম দরকার হলে সাইন -θ1। এবারে তোমরা সবাই জানো সাইন থিটা মাইনাসটা বেরিয়ে আসে, তাহলে এখান থেকে আলটিমেট উত্তরটা দাঁড়াচ্ছে বি সমান, এটা আমি মুছলাম, বি সমান দাঁড়াচ্ছে মিউ নট বাই 4 পাই আই বাই আর সাইন θ1 প্লাস সাইন θ2। মানে কোণের মানগুলো জানলেই হবে। এটাই হচ্ছে ওই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের রাশিমালা, এই পি বিন্দুতে এই তারটার জন্য চুম্বক ক্ষেত্রের রাশিমালা। তোমাকে এই কোণগুলো জানতে হবে বা সাপ্লাইড থাকবে, চিন্তা নেই, সেটা জেনে গেলে তুমি কিন্তু এই পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের রাশিমালাটা পেয়ে যাবে। ভালো করে জিনিসটা দেখো, বোঝা গেল কিনা। এবার এখান থেকে আমাদের তিনটে বিশেষ ক্ষেত্র জানতে হবে। এক, যদি তারটা অসীম দীর্ঘ হয়। দুই, যদি তারটা অর্ধ অসীম হয়। আর যে বিন্দুতে আমরা মাপছি সেই বিন্দুটা তো যদি তারের সোজা বিন্দুতে পড়ে তাহলে কেমন হবে। তো প্রথম আগে কেস 1টা বোঝো, অসীম দীর্ঘ তার যদি হয়ে থাকে। তো θ1 θ2 কোনটা ছিল একটু ভালো করে লক্ষ্য করো। এটা ছিল আমাদের আর, এই ছিল আমাদের θ2 আর এই ছিল আমাদের θ1, এটা ছিল θ2 আর এইটা ছিল θ1। যদি তারটা আমাদের বড় হয়, অসীম তো আমি বোর্ডে আঁকতে পারবো না, অসীমের মতো একটু ভাবানোর চেষ্টা করছি, সেটা লক্ষ্য করো। যদি তারটা এতটুকু না হয়ে আর একটু বড় হতো তাহলে কি হতো, আমি লাল কালি দিয়ে আঁকি। যদি তারটা আর একটু বড় হয়, এইদিকে একটু বড় এইদিকে একটু বড়, অসীম পর্যন্ত গেলাম না, যেতেও পারবো না, তাহলে এই কোণটা বাড়বে না কমবে লক্ষ্য করো খালি। এই যে θ1 বলে যে কোণটা ছিল সেই কোণটা লক্ষ্য করো বেড়ে যাচ্ছে, θ1টা কিন্তু বাড়ছে। আর একই লজিকে লক্ষ্য করে দেখো তুমি, এখন এই বিন্দু, এখন তো তারটা বড় হয়ে গিয়ে এ বি এত বড় তার হয়ে গেছে, আগে এতটা ছিল এখন এতটা বড় হয়ে গেছে, তাহলে এইটা লক্ষ্য করো এখন θ2টাও কিন্তু বেড়ে গেছে, θ2টাও বাড়ছে। এবার ভাবো যে যখন এটা অসীম পর্যন্ত যাবে, এটা কিন্তু আরো বাড়তে থাকো, এটাকে যখন অসীম পর্যন্ত নিয়ে যাবে তখন অসীমে যদি এই তারটা যায়, এই বিন্দুটা যদি অসীমে থাকে, তাহলে এইখান থেকে তুমি যদি অসীমে খুঁজতে যাও তাহলে তোমায় প্রায় এরকম সোজা হয়ে নেমে যেতে হবে। তো লক্ষ্য করো এই যে কোণটা বাড়তে বাড়তে পুরো সোজা হয়ে যাবে, দুটো সোজা লাইন সমান্তরাল লাইন, এটা তার আর এটা তোমার টানা একটা রেখা, যে দুটো গিয়ে অসীমে মিলিত হবে, তার মানে কি লাইন দুটো সমান্তরাল যাবে। এই দুটো সমান্তরাল মানে এই কোণটা বেড়ে বেড়ে কত হলো, এই কোণটা বেড়ে বেড়ে আজকে হয়ে যাবে, থিটাটা বেড়ে বেড়ে হবে, লক্ষ্য করে দেখো 90 ডিগ্রি, বোঝা যাচ্ছে কিনা, এইটা বাড়তে বাড়তে হয়ে যাবে 90 ডিগ্রি। আর এই দিকেও লক্ষ্য করো, তুমি যদি এই দিকটা বড় করতে থাকো তো এই দিকটা এটা খুঁজতে গেলে সোজা যাচ্ছে, তাহলে এটা বাড়তে বাড়তে লক্ষ্য করো প্রায় 90 ডিগ্রি মতো হচ্ছে। অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি অসীম মানে এটা পুরোপুরি 90 ডিগ্রি হবে, θ2টা হয়ে যাবে পুরোপুরি 90 ডিগ্রি। এইটা পুট করলে আমরা কিন্তু অসীম দৈর্ঘ্যের একটা তারের জন্য সমীকরণ পেয়ে যাবো। তাহলে এই সব মুছে দিই, তাহলে এখন আমাদের এই কোণগুলো হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, θ1 θ2 90 ডিগ্রি। তাহলে অসীম দৈর্ঘ্যের তারের জন্য আমি লিখতে পারি θ1 90 ডিগ্রি সমান সমান θ2। পজিটিভ নেগেটিভ আর ধরার দরকার নেই, সেটা ধরেই আমাদের সূত্রটা কিন্তু বানানো হয়েছে। অতএব বি সমান মিউ নট বাই 4 পাই, আবার বলে রাখছি আমি মিউ নটটা নিয়েছি বায়ু মাধ্যমের জন্য, যদি অন্য কোনো মাধ্যম বলে তোমাদের মিউ নিতে হবে, ইন্টু আই হচ্ছে তারে কারেন্ট বাই আর, আর হচ্ছে তার থেকে যে বিন্দুতে মাপছো সেই বিন্দু সোজাসুজি দূরত্ব, বাঁকা দূরত্ব নয় সোজা দূরত্ব,
ইন্টু সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু, মানে সাইন 90 প্লাস আর একটা সাইন 90, সাইন 90গুলো এক হয়, তাহলে মিউ নট বাই 4 পাই 2i/r। কাটাকুটি করার দরকার নেই, এই আকারেই তোমরা মুখস্থ করবে, কারণ এটা ধ্রুবক, তো আমি এর সঙ্গে এই দুইকে কাটতে চাইছি না, এটা সবসময় এইভাবেই রেখে যাব, তাহলে আমাদের ক্যালকুলেশনে অনেক সুবিধা দেখতে পাবে। আর যদি তারটা এবারে অর্ধ অসীমের হয় তাহলে কেমন হবে, এটাকে একটু মুছে ফেলা যাক। আগে বুঝতে হবে যে অর্ধ অসীম তার বলতে আমরা কোনটাকে বলছি, তারপরে হয়ে যাবে। তাহলে কেস 2 অর্ধ অসীম তার। অর্ধ অসীম তারের বেলায় লক্ষ্য করে দেখো, আঁকাটা হবে এরকম, যে তারটার প্রবাহ আমি ধরে নিলাম আই প্রবাহ, এইখান থেকে এই দিকে আমি আর দূরত্বের পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র মাপছি। লক্ষ্য করে দেখো, ওপর দিকে একটুও তার নেই, মানে আগের তারটা আমাদের ওপর দিকে ছিল, ওপর দিকে অ্যাঙ্গেল ছিল কত, ওপর দিকে অ্যাঙ্গেল ছিল θ2। আজকে সেই তারটা কমাতে কমাতে মুছেছি, তারটা কমিয়ে দিয়েছি, তারটা যদি কমিয়ে দিই তাহলে কোনটা কি হবে, কোনটা আরো কমে যাবে, তারটা যদি আরো কমিয়ে দিই তাহলে কোনটা কি হবে, কোনটা আরো কমে যাবে, তারটা যদি আরো কমিয়ে দিই কোনটা দেখো আরো কমে যাচ্ছে, তারটা পুরো মুছেই দিলাম তাহলে কোনটা কত হলো, 0 ডিগ্রি। তাহলে এখানে বুঝে গেছি যে ওপরের যে কোনটা θ2 সেটা হচ্ছে 0 ডিগ্রি হবে। এটা কোন কেস বলছি, অর্ধ অসীম কেস বলছি। আর এই দিকে যে কোণটা ছিল যখন সসীম ছিল তখন ছিল এইটা হচ্ছে θ1। এখন এটাকে তুমি যদি বড় করতে থাকো তাহলে আগের লজিকে এই কোণটা দেখো বড় হচ্ছে, এটা যদি আরো বড় করে দাও তাহলে এই কোণটা আরো বড় হবে, মানে এই কোণটা বাড়তে বাড়তে গিয়ে কত হবে, θ1টা হয়ে দাঁড়াবে 90 ডিগ্রি আর θ2টা 0। ওইদিকে তার নেই, অর্ধ অসীম মানে কি, অর্ধেক দিকটা অসীম, বাকি অর্ধেক দিকটা নেই, দেখতে হবে ঠিক এরকম। এই বিন্দু সোজাসুজি তোমায় কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র মাপতে বললে তখন সেটা অর্ধ অসীম হবে। তাহলে আমি লিখতে পারি এক্ষেত্রে θ1 90 ডিগ্রি অথবা θ2, তুমি যদি ওপর দিকে তারটা রাখতে আর নিচের দিকে একটুও না রাখতে তাহলে এই কেস আসতো। আর হয়ে যাচ্ছে কি θ2 হচ্ছে 0 ডিগ্রি, তাহলে চুম্বক ক্ষেত্র আসছে মিউ নট বাই 4 পাই ইন্টু I/r, এখানে সাইন 90 প্লাস সাইন 0 ডিগ্রি করলে চলে আসবে বি সমান অর্ধ অসীম ঠিক অসীমের অর্ধেক আসবে, মিউ নট বাই 4 পাই I/r ইন্টু 1 প্লাস 0। হিসেব আর ওইটা করে লাভ নেই, এটাই আসছে, একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এটা এসছে 2I/r, এটা এসছে I/r, মানে অসীমের যা সূত্র তার অর্ধেক হবে অর্ধ অসীমেতে। এবারে চলে আসা যাক 3 নম্বর কেস, যেখানে বলা হচ্ছে আলোচ্য বিন্দু তারের বর্ধিতাংশের উপর অবস্থিত হলে। তারের বর্ধিতাংশ বলতে আমি আরেকবার বলে দিই, এটা যদি তার হয় তাহলে যদি এরম একটা জায়গা মানে তারের সোজাসুজি জায়গায় থাকে বা পিছন দিকে হতে পারে, তারের যদি পিছন দিকে সোজাসুজি জায়গায় এইখানে কোনো জায়গায় থাকে, এখানে যদি কোনো জায়গায় থাকে, এই জায়গাগুলোকে বলা হয় কিন্তু বর্ধিতাংশের ওপর কোনো একটা বিন্দু। যেমন এখানে এবি তার দেখানো হয়েছে, সেই তার বরাবর সোজা এই পি বিন্দুতে আমরা এখন চুম্বক ক্ষেত্র নির্ণয় করব, কিন্তু সেটার জন্য আমি হেল্প নিচ্ছি পি ড্যাশ বিন্দু বোঝানোর জন্য তোমাদের। পি ড্যাশ বিন্দুটা লক্ষ্য করো তারের থেকে কেমন দূরে রয়েছে, এখান থেকে আর দূরে আছে ধরে নাও, এটা থেকে আর দূরে রয়েছে। তো একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে এখন এই পি ড্যাশ বিন্দু থেকে এই বি বিন্দু আর এ বিন্দু যে কোণগুলো করেছে, যেগুলো আমাদের লাগে θ1 θ2, সেটা ভালো করে লক্ষ্য করে দেখো, দুটোই এখন নেগেটিভ কোণ, কারণ দুটো মাপ থেকেই তোমায় একই দিকে যেতে হচ্ছে, এটাতেও নিচের দিকে যেতে হচ্ছে, এটাতেও নিচের দিকে যেতে হচ্ছে, দুটোই কিন্তু নেগেটিভ কোণ। তাহলে দুটোকে আমি -θ দিয়েছি, তাহলে এই সূত্রটা আমাদের একটু চেঞ্জ হবে। সূত্রটা প্রমাণ করার সময় আমাদের একটা প্লাস ছিল একটা মাইনাস ছিল, তাহলে এই সূত্রটা পাল্টে গিয়ে এই পি ড্যাশ বিন্দুর জন্য আমরা লিখতে পারবো যে পি ড্যাশ বিন্দুতে চুম্বক ক্ষেত্র বি হবে মিউ নট বাই 4 পাই I/r, আর হচ্ছে সোজা দূরত্ব,
ইন্টু সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা 2, একটা প্লাস একটা মাইনাস। থিটা 2টা আগে প্লাস ছিল তাই তার সামনে মাইনাস এলো, আর থিটা 1 তো আগে অলরেডি মাইনাস ছিলই। এবারে যদি এই বিন্দুটাকে আমি কাছে আনি কি হচ্ছে সেটা লক্ষ্য করো। এই বিন্দুটাকে যদি আমি এরম একটা জায়গায় নিয়ে চলে আসি তাহলে কি চেঞ্জ হবে? তখন এই যে কোণগুলো কিরম হবে লক্ষ্য করে দেখো। এই বিন্দুটা এখানে এলো, তাহলে এই কোণটা বাড়ছে না কমছে? ভালো করে লক্ষ্য করে দেখো, বাড়লো না কমলো? এই কোণটা লক্ষ্য করে দেখো অনেক বেশি বেড়ে যাচ্ছে, আর এই বিন্দুটা তখন এত বড় কোণ করছে, তাই না? এটাকে যদি কাছে নিয়ে চলে আসো তখন তাহলে কোণটা হচ্ছে এইটা, আর একটা কোণ হচ্ছে এই এত বড় কোণ। এটাকে যদি আরো কাছে আনো তাহলে দেখবে আরো বড় কোণ হচ্ছে, হবে তো নাকি? আরো কাছে না দেখাই, এই বিন্দুটাকে যদি তুমি এখানে নিয়ে চলে আসো তাহলে এইটা কোণ করবে এত বড় কোণ, প্রায় 90 ডিগ্রির কাছে। আর এই নিচের কোণটাও হবে লক্ষ্য করে দেখো এত বড়, প্রায় 90 ডিগ্রি হয়ে দাঁড়াচ্ছে, প্রায় 90 ডিগ্রি বলছি। এবার এক্স্যাক্টলি যখন এটা পুরো পি বিন্দুতে চলে আসবে তখন হবে কত? নিশ্চয়ই সোজা লাইন হয়ে যাবে। মানে যে কোণটা বাড়তে বাড়তে 90 ডিগ্রির কাছে যাচ্ছিল বলছিলাম, পি বিন্দুতে ওই যে থিটা 1 আর থিটা 2 সেটা কিন্তু হয়ে যাবে, থিটা 1 হয়ে যাবে 90 ডিগ্রি, মানটা বলছি, থিটা 2ও হয়ে যাবে 90 ডিগ্রি, চিহ্ন তো নেগেটিভ সেটা তোমরা আগেই বুঝেছো। এটা যদি বসিয়ে দাও আর এই দূরত্বটা যদি আমি আর বলে থাকি এই বিন্দু থেকে, তাহলে আমি লিখতেই পারি পি বিন্দুতে মানে বর্ধিতাংশের ওপর কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র হবে μ0/4 I বাই আর ইন্টু সাইন থিটা 1 মানে সাইন 90 মাইনাস সাইন 90, তার জন্য আনসার কিন্তু 0। তাহলে তোমরা পুরো মুখস্থ করে নাও, এই প্রমাণ তো এইটুকু প্রমাণ পড়বে না, জাস্ট মুখস্থ করো যে কোনো একটা তার মধ্যে যদি কারেন্ট যায় তার সোজাসুজি এইখানে চুম্বক ক্ষেত্র 0 হয়, এই পিছন দিকে সোজাসুজি যে কোনো বিন্দুতে যত দূরে যাও না কেন সেখানেও চুম্বক ক্ষেত্র 0 হবে। এইটুকু মনে রাখলেই তোমরা কিন্তু বিভিন্ন অঙ্কে জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারবে। এবার এই যে চুম্বক ক্ষেত্র নিয়ে আমরা এত আলোচনা করছি, চুম্বক ক্ষেত্র ভেক্টর রাশি আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, তার মানে এর একটা মান আছে, দিক আছে। তাহলে আমরা যে বার করছি এইরকম কোনো একটা জায়গাতে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র, পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র যেটার মান বার করলাম তার দিকটা কোন দিক হবে? পি বিন্দুতে বি সমান μ0/4 ইন্টু I বাই আর। হ্যাঁ, যদি এটা অসীম হয় তাহলে 2I/r করবে, আর যদি সসীম হয় তাহলে তোমাকে অ্যাঙ্গেলগুলো জেনে সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 করে বার করতে হবে। এটা দিক কোন দিক হবে সেটা এখন ভালো করে বোঝো। এটা দিক বার করার নিয়ম হচ্ছে ডান হাত দিয়ে বার করতে হবে, ডান হাতের থাম রুল। ডান হাতের এই যে থাম মানে বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বুড়ো আঙুলটাকে তোমাকে বসাতে হবে এই তারের কারেন্টের দিকে, কারেন্ট যেদিকে যাবে সেই দিকে বসাতে হবে। কারেন্ট যদি নিচের দিকে যায় তাহলে তোমাকে বুড়ো আঙুলটাকে সেই দিকে লাগাতে হবে। এখন আমি ওপর দিকে যাচ্ছি বলে এরমভাবে বসালাম, এরমভাবে বসাতে আলোচ্য বিন্দু মানে যে বিন্দুতে তুমি চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে চাইছো সেই বিন্দুতে এই যে বাকি 4টে আঙুল কি করছে, সেই বিন্দুতে বাকি 4টে আঙুল ভিতর দিকে ঢুকছে। তাহলে এইখানটায় চুম্বক ক্ষেত্রটা অন্তর্মুখী। আবার বলছি, এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই, খুব ইজি নিয়ম। বুড়ো আঙুলটাকে রাখবে কারেন্টের দিকে, রাখার পর এই হাতটাকে এরকম করে বাঁকিয়ে নেবে, বাঁকানোর পর দেখবে আলোচ্য বিন্দুতে এই 4টে আঙুল কি করছে, এই 4টে আঙুল এই বোর্ডের ওপর টোকা মারছে, তার মানে এটা ভিতর দিকে ঢুকতে চাইছে। তাহলে এইখানে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র হবে অন্তর্মুখী, দিক হচ্ছে অন্তর্মুখী। অন্তর্মুখীকে এরকম চিহ্ন দিয়েও লেখা হয়, ক্রস চিহ্ন দিয়েও কিন্তু লেখা হয়। এটা তীরের পিছন দিকটা এরকম ক্রস দেখতে হয়, আর তীরের ডগাটা এরকম ডট দেখতে হয়, তাই জন্য এটা ভিতর দিকে ঢুকছে, যেন তীর ঢুকে যাচ্ছে সেটা বোঝানোর জন্য দেখিয়েছে। তো যাই হোক, অন্তর্মুখীটাকে ক্রস চিহ্ন দিয়ে ডিনোট করা হয়। এবারে লক্ষ্য করো, যদি তোমাকে বলতাম এরম কোনো একটা জায়গায় বার করো, এটা মনে করো একটা কিউ বিন্দু, কিউ পয়েন্টে কি হবে? তাহলে কিউ বিন্দুতে কি হবে?
বি এর মানটা তো এটার ব্যবধান, যদি তুমি বলে থাকো এক্স, এটা যদি আর হয়ে থাকে তাহলে আর নেবে, যদি এটা এক্স হয়ে থাকে তাহলে তুমি কি নেবে, মিউ নট বাই 4 পাই আই বাই এক্স। অ্যাঙ্গেলগুলো যদি তোমার θ1 θ2 বা সাইন θ1 ড্যাশ প্লাস সাইন θ2 ড্যাশ, যা করবে সেটা, এইটা নিয়ে এখন চাপ নিও না। এটা হচ্ছে মানটা, দিকটা কোন দিক হবে সেই একই গল্প। ডান হাতটাকে এমনভাবে সেট করবে যাতে বুড়ো আঙুলটা কারেন্টের দিকে বোঝায়, এরম করে রাখলে, এরম করলে এইখানে তো ঢুকছে, এইখানে কি করছে তার জন্য হাতটা ঘোরাও একটু। হাতটা ঘোরালে কি দেখাচ্ছে, হাতটা ঘোরালে দেখাচ্ছে এই বুড়ো আঙুলটা কারেন্টের দিকে রেখেছি, তাহলে এই আঙুলগুলো এই কিউ পয়েন্টে দেখো বেরোচ্ছে, এই আঙুলগুলো কিউ পয়েন্টে বেরোচ্ছে, তাহলে কিউ পয়েন্টে হবে দিক হবে বহির্মুখী। বহির্মুখীটাকে এরকম ডট চিহ্ন দিয়ে লেখা হয়, ডট করে একটা গোল পাকি দেয়, মানে তীরের যে ডগাটা, তীর যখন বেরিয়ে আসবে তোমার দিকে, যদি তীর আসে তাহলে তুমি কি দেখবে, একটা ডট দেখতে পারবে, তীরের যে মুখটা সেটা দেখতে পারবে, সেই জন্য এটাকে ডট চিহ্ন দেওয়া হচ্ছে, অথবা তুমি বাংলায় বহির্মুখী বললেই হবে। তার মানে ভালো করে ভাবো যে এই তারের জন্য চুম্বক ক্ষেত্র বা বলরেখাটা কিরম আছে। এটা এইখানে ঢুকছে বললাম, আবার এখানে বেরোচ্ছে বললাম, তাহলে কি হয়েছে, নিশ্চয়ই এর ভিতরে ঢুকে গোল গোল ঘুরছে। মানে যদি এটা একটা তার হয়ে থাকে, এবার এটা দিয়ে বোঝো, যদি এই রডটা একটা তার হয়, আর এই রডটার ওপরে মনে করো যে কারেন্ট যাচ্ছে ওপর দিকে, আমি একটা অ্যারো দিয়ে রাখলাম, মনে করো ওপর দিকে একটা কারেন্ট যাচ্ছে আই, তাহলে আমাকে মধ্যে কথা সেট করতে হবে বুড়ো আঙুলটাকে ওপর দিকে। বুড়ো আঙুলটাকে ওপর দিকে সেট করার পর তুমি যেখানে চুম্বক ক্ষেত্র বলবে সেটার মান আমরা পাবো, দিকও পাবো। কিরম করে পাবো, মান তো সূত্রে ফেললেই হবে, সসীম দৈর্ঘ্যের তার হলে সাইন থিটাগুলো বার করতে হবে, আর যদি অসীম হয় তাহলে থিটাগুলো আমাদের লাগবে না, 2i/r ফর্মুলা ফেললেই হবে। দিকটা লক্ষ্য করো, যদি বলে এর পাশে এইখানে কোনো একটা বিন্দুতে, এর পাশে এখানে কোনো একটা বিন্দু বোঝানোর জন্য আমি পেনটাকে ধরলাম, ভালো করে একটু বোঝো, এর সামনের বিন্দু বলতে পারতো তো, এর সামনের দিক আছে, এরম কোনাকুনি দিক আছে, পিছন দিক আছে, পাশে এই দিকে রয়েছে, এই কোণে রয়েছে, সব দিক রয়েছে। আমি বলছি এই পেনটার ডগার কাছের কোনো একটা বিন্দু, পেনটার ডগার কাছের এই বিন্দুটা বোঝানোর জন্য পেনটা ধরছি, কিন্তু পেনটার আদৌ কোনো কাজ নেই, এই জায়গাটা বোঝানোর জন্য, এইখানটায় চুম্বক ক্ষেত্র কোন দিকে সেটা বোঝাবো তোমাদের। সেটার জন্য আমি এইভাবে কারেন্টের দিকে বুড়ো আঙুল রাখলাম, বুড়ো আঙুল রাখতে আমার এই 4টে আঙুল দেখো এই পেনটার ডগায় কি করছে, পুরো সাপের ছোবলের মতো ছোবল মারছে, মানে এটা ভিতর দিকে ঢুকছে। তার মানে এইখানটায় চুম্বক ক্ষেত্র ভিতর দিকে, ভিতর দিক বলতে এইখানে তোমাদের সামনের দিক থেকে ভিতর দিক, এখানে ঢুকছে। এরপরে কেমন হবে, এরপরে এখান থেকে গোল গোল ঘুরবে, এইখান থেকে ঘুরে এই পাশ দিয়ে বেরিয়ে আবার এরকম ঘুরছে। চুম্বক ক্ষেত্রটা এরকম গোল গোল হয়, ছোট বড় বিভিন্ন আকারের রিং মনে করতে পারো, সেটা হচ্ছে এর জন্য বলরেখা হবে। যদি তুমি চুম্বক ক্ষেত্রটা এইখানে মাপতে, আমার এই দিকটায়, মানে পেনটা দিয়ে আমি সেই অবস্থানটা বোঝানোর চেষ্টা করছি, এইরকম একটা জায়গা মাপতে, তাহলে এই যে বলরেখাগুলো লক্ষ্য করে দেখো, হাতটা আমার এরম রাখতে হতো, এই 4টে আঙুল এখান থেকে বেরোচ্ছে, তাহলে এখান থেকে তখন বলতাম যে বহির্মুখী বলতাম। যদি তোমার সামনের কোনো একটা বিন্দু বলতো, এই কারেন্ট আর এই সামনের কোনো একটা বিন্দুতে বার করতে হবে, তখন কেমন হবে, তখন হবে লক্ষ্য করো সেই একই ব্যাপার, বুড়ো আঙুল ওই দিকেই থাকবে, শুধু তোমার হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে, হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে যে বিন্দুতে তোমায় বার করতে বলছে সেই বিন্দুতে কোন দিকে হচ্ছে লক্ষ্য করলেই হবে। তাহলে সেই বিন্দুতে আমি লক্ষ্য করো, আমি বুড়ো আঙুলটাকে রাখলাম কারেন্টের দিকে, তাহলে এই 4টে আঙুল দেখো দেখাচ্ছে এই অবস্থানটায় যে এই দিকটায়, এই দিকটা মানে এই দিকে, মানে এইখানে চুম্বক ক্ষেত্র এই বরাবর, এখানে চুম্বক ক্ষেত্র এই বরাবর, এখানে এই বরাবর, এখানে এই বরাবর, মানে এটা গোল গোল ঘুরে যাচ্ছে, চুম্বক ক্ষেত্রটা এইভাবে ঘুরছে, এইরাম ভাবে ঘুরছে। তো এখানে যদি আমি একটা এঁকে দিই, তাহলে এখান দিয়ে চুম্বক ক্ষেত্র এটা ভিতর দিয়ে ঘুরে আসছে, কিন্তু বাইরে দিয়ে নয়, এরাম ভাবে ঘুরছে। এরপরে আরো রিং আছে, চুম্বক ক্ষেত্র এইভাবে ঘুরছে, আরো আরেকটু পরে গেলে আরেকটু হবে, এরকম ভাবে কিন্তু গোল গোল আকারে ঘুরছে। আরো যদি কেউ মুখস্থর জন্য শর্টকাট টেকনিক বলতে চাও, তাহলে বলে দেবে এরকম, বোর্ডে যখনই খাতায় আঁকবে বা বোর্ডে আঁকবে, তখনই সবসময় জানবে ডান দিকে হবে ভিতর দিকে ঢুকবে, বাঁ দিকে সবসময় বহির্মুখী হবে। লক্ষ্য করে দেখে নাও, যদি মুখস্থ করো, ডান দিকে ঢুকবে, বাঁ দিকে উঠবে, সেটা এখানে হলে উঠবে, এখানে হলে উঠবে, এখানে হলে উঠবে, এখানে হলে উঠবে, এখানে ঢুকবে, এখানে ঢুকবে, এখানে ঢুকবে, এখানে ঢুকবে, মানে এই বলরেখাটা ঢুকে এইখান দিয়ে বেরিয়ে আবার এখানে ঢুকে যাচ্ছে।
এই বলরেখাটা ঢুকে এখান দিয়ে বেরিয়ে আবার ঢুকে যাচ্ছে, এই বলরেখাটা এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে চলে আসতে পারে বোর্ডের ভিতর দিয়ে। এগুলো 3D ব্যাপার, এইভাবে বোর্ডে ঠিক আঁকা যাবে না। জিনিসটা দেখো বুঝতে পারলে কিনা, এটা আমরা অঙ্কে আরও অ্যাপ্লাই করি, নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে এবারে অঙ্কে আসা যাক। বলছে একটি দীর্ঘ ঋজু পরিবাহিতে প্রবাহ হচ্ছে 5 অ্যাম্পিয়ার, মানে এরকম একটা সোজা তার আছে, ঋজু মানে সোজা তার, যাতে প্রবাহ 5 অ্যাম্পিয়ার। দীর্ঘ কথাটা বলেছে মানে তুমি জানবে যে এটা অসীম দৈর্ঘ্যের তারের জন্য তোমায় করতে বলছে। বেশিরভাগ অঙ্ক আমাদের অসীম দৈর্ঘ্যের তারের জন্যই হবে। তো এখানে প্রবাহ হচ্ছে 5 অ্যাম্পিয়ার, তাহলে আমি লিখে নিচ্ছি আই সমান বলে দিয়েছে 5 অ্যাম্পিয়ার। তারটা থেকে 10 সেন্টিমিটার দূরে, তারটা থেকে 10 সেন্টিমিটার দূরে মানে এইখানে কোনো একটা বিন্দু, মানে আর হচ্ছে 10 সেন্টিমিটার, মানে 0.1 মিটার। সমস্ত অঙ্ক এই সাইডে করবে। এখানে চুম্বক ক্ষেত্র বার করতে হবে। তাহলে বি সমান আমাদের সূত্র জানা, μ0/4π 2I/r, অসীম দৈর্ঘ্যের তারের জন্য 2I/r। তাহলে চলে আসছে μ0 এর ভ্যালু হচ্ছে 4π ইন্টু 10⁻⁷ এসআই একক বাই 4π ইন্টু 2 ইন্টু 5 ডিভাইড বাই 0.1। ভালো করে লক্ষ্য করবে কেন আমি সেই 2 এর সঙ্গে এই 4টা কাটতে বারণ করেছিলাম, কারণ এখানে একটা 4π আসবে প্রত্যেকবারে, তাহলে আমি 4πটা কেটে দেবো, আমার সুবিধা হয়ে যাবে। তাহলে চলে আসছে এখানে 10⁻⁷ ইন্টু এখানে 10 আর 0.1টা উপরে উঠলে চলে আসছে 100, মানে হয়ে যাচ্ছে 10⁻⁵। বি সমান 10⁻⁵, একক হচ্ছে টেসলা, বা তুমি দিতে পারো ওয়েবার পার মিটার স্কোয়ার। এর দিক কোন দিক হবে ওইভাবে দিক বলা যাবে না, মানে আমাদের তো কেমন ভাবে তারটা রাখা আছে বলা নেই, তো আমার আঁকা অনুযায়ী দিকটা কোন দিক হবে একটু তোমরা নিজেরা ভেবে দেখো। এই হচ্ছে কারেন্ট যাচ্ছে, তাহলে এইখানে আমার আঙুলগুলো কি করছে, অন্তর্মুখী। তাহলে এই পয়েন্ট, আমি যে পয়েন্ট দেখিয়েছি এই পয়েন্টে চুম্বক ক্ষেত্র হবে ভিতর দিকে অন্তর্মুখী, এরকম ক্রস চিহ্ন দিয়ে লিখলেও কিন্তু চলবে। পরেরটা লক্ষ্য করে দেখো, এইটা করতে পারলে তোমাদের কনসেপ্টটা বোঝা যাবে যে কতটুকু ক্লিয়ার হয়েছে। দুটো দীর্ঘ ঋজু তারে প্রবাহ একই দিকে যথাক্রমে 5 অ্যাম্পিয়ার এবং 10 অ্যাম্পিয়ার। ছবিটা কিন্তু আঁকা ছিল না, আমি ছবিটা এঁকে দিয়েছি। তার দুটির মধ্যে ব্যবধান 20 সেন্টিমিটার, মানে এই যে ব্যবধানটা বলে দিচ্ছে 20 সেন্টিমিটার। এটাকে আমি 1 নম্বর তার বললাম, এটাকে আমি 2 নম্বর তার বললাম। এদের মধ্যে গ্যাপ হচ্ছে 20 সেন্টিমিটার, এই ব্যবধানটা 20 সেন্টিমিটার, মানে 0.2 মিটার। তোমাকে মাপতে হবে এর ঠিক মাঝখানের কোনো একটা বিন্দু, যেটা পি বিন্দু, সেখানে তোমাকে চুম্বক ক্ষেত্র মাপতে হবে। তার মানে এই দূরত্বটা হয়ে গেল 0.1 আর এই দূরত্বটাও হয়ে গেল 0.1। এবারে একাধিক তার থাকলে কিন্তু তোমাকে প্রত্যেকটা তারের জন্য ওই বিন্দুতে চুম্বক ক্ষেত্র বার করতে হবে। চুম্বক ক্ষেত্র ভেক্টর রাশি, সেই ভেক্টর রাশিগুলোর যোগ বা বিয়োগ যা হবে ভেক্টরের রুলস অনুযায়ী তোমায় করতে হবে। ঠিক একাধিক আধান থাকলে যেমন করে তোমরা তড়িৎ ক্ষেত্র বার করেছিলে, একটা আধানের জন্য তড়িৎ ক্ষেত্র আর একটা আধানের জন্য তড়িৎ ক্ষেত্র, তারপরে তাদের ভেক্টর যোগ, সেইটা করতে হবে। তাহলে দেখো লেখা যায়, তাহলে প্রথম তারের জন্য I1 I2 সব লেখা হয়ে গেছে কিনা, আমি এখানে আর কিছু লিখছি না, পরীক্ষায় তোমরা এখানে সব লিখবে। প্রথম তারের জন্য বা 1 নম্বর তারের জন্য, 1 নম্বর তারের জন্য পি বিন্দুতে, মানে আলোচ্য বিন্দু, চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, তাকে আমি B1 নাম দিলাম। কি হবে সূত্র, μ0/4π 2 ইন্টু কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার ডিভাইড বাই দূরত্ব হচ্ছে এই তার থেকে দূরত্ব কত, সেটা 0.1, তো 0.1। যদি তুমি মানগুলো বসিয়ে ফেলো, এটা হবে 4π ইন্টু 10⁻⁷ ডিভাইড বাই 4π ইন্টু 10 ভাগ 0.1, মানে উপর উঠে গেলে 100। তাহলে চলে আসছে এটা কাটাকুটি করলে 10⁻⁵ টেসলা। কোন দিক সেটা এখনই লিখব। যখন 1 নম্বর তারের কথা বলছো তখন 1 নম্বর তারের কারেন্টের দিকে বুড়ো আঙুলটা রাখো, আর আলোচ্য বিন্দুতে দেখো এই 4টে আঙুল কি করছে, এখানটায় ঢুকছে অন্তর্মুখী, তাই না, এখানে অন্তর্মুখী। এখানে চুম্বক ক্ষেত্রটা ভিতর দিকে ঢুকতে চাইছে, তার মানে আমি এখানে লিখে রাখলাম অন্তর্মুখী লিখতে পারো অথবা এরকম ক্রস চিহ্ন দিতে পারো, তাহলে একই বোঝাবে। একই জায়গায় আমি এবারে 2 নম্বর তারের জন্য করব। 2 নম্বর তারের জন্য, 2 নম্বর তারের
জন্য পি বিন্দুতে, পুরো পরীক্ষা এইভাবে লিখে লিখে করবে, চৌম্বক ক্ষেত্র তাকে আমি B2 নাম দিলাম। ফর্মুলা একই, μ0/4π2 ইন্টু সবই অসীম দৈর্ঘ্যের তার, আইটা কত, সেটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার ডিভাইড বাই দূরত্ব, দেখো এইটাও তো 0.1, টোটাল 0.2, মাঝখানের বিন্দু, তাহলে এই পার্টটা 0.1। মিউ নটের ভ্যালু যদি তুমি বসিয়ে দাও 4π ইন্টু 10⁻⁷, 4π ইন্টু 10⁻⁷, তাহলে 4π কাটবে, এখান থেকে চলে আসবে 10 দুগুণে 20, আর এটা উঠলে 200, মানে 2 ইন্টু 10⁻⁵ টেসলা। এবার দিক, 2 নম্বর তারের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান পেয়ে গেছো, দিক বার করতে হবে। তার জন্য কি করতে হবে, 2 নম্বর তারে তুমি বুড়ো আঙুলটা রাখবে কারেন্টের দিকে, তাহলে এই বরাবর তুমি রাখতে এই আঙুলগুলো কি হচ্ছে, এখান থেকে বেরোচ্ছে, মানে এখান থেকে ঊর্ধ্বমুখী, এই বরাবর 4টে আঙুল বেরোনোর চেষ্টা করছে, আর এখানে রাখলে 4টে আঙুল ঢোকার চেষ্টা করছিল, তাহলে এর জন্য হয়ে গেল ঊর্ধ্বমুখী, মানে একটা নিম্নমুখী একটা ঊর্ধ্বমুখী, মানে একটা বিন্দুতে একটা ভেক্টর এদিকে একটা ভেক্টর এদিকে, তাহলে কি হবে, দুটো বিপরীত দিক হলে কি হবে, বিয়োগ হবে তো। অতএব পি বিন্দুতে মোট চুম্বক ক্ষেত্র, অতএব পি বিন্দুতে মোট বি সমান, দুটো বিয়োগ হয়ে যাবে, একটা 2 ইন্টু 10⁻⁵ আর একটা শুধু 10⁻⁵, তাহলে হয়ে যাবে B2 মাইনাস B1, করলে চলে আসবে 10⁻⁵ টেসলা। কে জিতেছে, এখানে 2 ইন্টু 10⁻⁵ টেসলা ঊর্ধ্বমুখী, এখানে কম নিম্নমুখী, তা একটা ফোর্স যদি এইদিকে মনে করো 10 নিউটন হয়, এইদিকে যদি 5 নিউটন হয়, তাহলে লব্ধি বল কত হবে, লব্ধি বল হবে 5 নিউটন, আর কোন দিকে হবে, ডান দিকে হবে, বড়র দিকে হবে। তা বড়র দিক কি রয়েছে, এখানে পয়েন্ট দিয়েছি, মানে কি এটা তো বহির্মুখী, তাহলে এখানে হয়ে যাবে আনসারটা 10⁻⁵ টেসলা বহির্মুখী। বাংলায় বহির্মুখী লিখতে পারো, অথবা এরকম ডট চিহ্ন দিতে পারো। ভালো করে জিনিসটা লক্ষ্য করো। এবার এই প্রশ্নটা লক্ষ্য করো, আগের প্রশ্নটা থেকে আমি একটু বানিয়ে দিলাম প্রশ্নটাকে, 3টে বিন্দুতে বার করতে দিয়েছি, তুমি 3টে অঙ্ক মনে করো, কিন্তু এই অঙ্কটা করলে তোমার পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। অসীম দৈর্ঘ্যের তার, বলে রাখছি কিছু না বলে তুমি অসীম দৈর্ঘ্যের তারই ধরবে। দূরত্বগুলো দিয়েছে দেখো, 3টে বিন্দুর কথা বলেছে পি কিউ আর, পিটা রয়েছে তার দুটোর মাঝখানে, তার দুটোর ব্যবধান আবার 2r, এদিকে আর দূরে আছে আর বিন্দু, এদিকে আর দূরে আছে কিউ বিন্দু। প্রথম একটা বিন্দুর জন্য, পি বিন্দুর জন্য করা যাবে, 3টে অঙ্ক করব 3টে পার্টে। প্রথমে পি বিন্দুর জন্য হেডিং দিলাম, এটাকে আমি 1 নম্বর তার বলছি, এটাকে আমি 2 নম্বর তার বলছি। তাহলে 1 নম্বর তারের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র, 1 নম্বর তারের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র, সেটা কি হবে না, μ0/4π ইন্টু 2I/r। ভালো করে লক্ষ্য করো, 1 নম্বর তার থেকে পি বিন্দুর দূরত্ব কত, সেটা তো আর, তাহলে সূত্র ঠিক আছে। এবারে পাশের দিকটা তোমায় বলতে হবে। এই তারটার জন্য লক্ষ্য করে দেখো, কারেন্ট যাচ্ছে ওপর দিকে, তাহলে বুড়ো আঙুলটা আমি ওপর দিকে সেট করলাম, তাহলে এইখানটায় ভিতর দিকে ছবল মারছে, তার মানে ভিতর দিকে ঢুকছে, মানে এখানে ক্রস। পি বিন্দুতেই মাপবো 2 নম্বর তারের জন্য, পি বিন্দুতেই মাপছি 2 নম্বর তারের জন্য, সূত্র তাহলে μ0/4π ইন্টু কারেন্ট তো একই কারেন্ট যাচ্ছে, ডিভাইড বাই আর। এবার দিক দেখো, 2 নম্বর তারের জন্য কারেন্ট যদি ওপর দিকে যায়, তাহলে বুড়ো আঙুলটা ওই দিকে সেট করলাম, দেখো এই আঙুলগুলো বেরোচ্ছে, 4টে আঙুল সামনের দিকে উঠে আসছে, তাহলে পি বিন্দুতে 2 নম্বর তারের জন্য চুম্বক ক্ষেত্র বহির্মুখী। বোঝা গেল কিনা, ভালো করে লক্ষ্য করো। তাহলে টোটাল চুম্বক ক্ষেত্র, পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র হবে, এই দুটো দেখো সমান মানের কিন্তু উল্টো দিকে, তাহলে 5 নিউটন আর 5 নিউটন যদি উল্টো দিকে থাকে, তাহলে মোট বল কত হবে, 0 হয়ে যাবে, তাহলে B1 মাইনাস B2 করলে 0, পি বিন্দুতে মোট চুম্বক ক্ষেত্র হয়ে গেল 0। এবারে চলে আসা যাক কিউ বিন্দুর জন্য। কিউ বিন্দুর জন্য আমরা চুম্বক ক্ষেত্র বার করব, অবশ্যই দুটো তারের জন্য। তো তার জন্য একই গল্প, প্রথম তারের জন্য কিউ বিন্দুতে চুম্বক ক্ষেত্র B1, প্রথম তারটার কারেন্ট কত, I, সূত্র তো μ0/4π 2I বাই দূরত্ব, আর লিখবে না, দূরত্ব
1 নম্বর তার থেকে কিউ বিন্দুর দূরত্ব কত? এইটাও তো আর, তাহলে এখান থেকে 2r আরও আর গেলে তবে কিউ বিন্দু পাবে, মানে মোট দূরত্ব হচ্ছে 3r। এবারে কোন দিকে ভালো করে লক্ষ্য করে দেখো, এই তারটার জন্য যদি তুমি এই 2 নম্বর তারটা আপাতত মুছে দিই তাহলে তোমার ভাবতে সুবিধা হবে। এই তারটার জন্য এইখানের কোনো বিন্দুতে ক্রস হয়, মানে ভিতর দিকে ঢোকে, এইখানে ভিতর দিকে ঢোকে। আমার হাতটা বড় নয় বলে, নাহলে এই আঙুলগুলো তো এখানে গিয়েও ভিতর দিকে ঢুকতো। এই ডান দিকে সবসময় ভিতর দিকে ঢুকবে, তাহলে কিউ বিন্দুটা ডান দিকে হওয়ার জন্য 1 নম্বর তারের জন্য কিউ বিন্দুতে চুম্বক ক্ষেত্র কিন্তু ভিতর দিকে ঢুকবে। তারটা আমি আরেকবার এঁকে নিই, যেটা মুছে দিয়েছিলাম। তাহলে এখানে যে 2 নম্বর তারটা ছিল সেটা হচ্ছে এরকম ছিল, যাতে কারেন্ট ছিল আই। এবারে চলে আসা যাক 2 নম্বর তারের জন্য কিউ বিন্দুতে। 2 নম্বর তারের জন্য কিউ বিন্দুতে চুম্বক ক্ষেত্র হবে, সূত্র সেম, সবই অসীম দৈর্ঘ্যের তার। তাহলে 2i/, 2 নম্বর তার থেকে ব্যবধান কতটা? মাত্র আর, তাহলে এখানে আর লিখলাম। 2 নম্বর তারের জন্য কোন দিকে? 2 নম্বর তারের জন্য দেখো ক্রস, মানে সেই ভিতর দিকে হচ্ছে, বুড়ো আঙুল রাখছো তুমি কারেন্টের দিকে, এই বিন্দুটা ডান দিকেই পড়েছে, মুখস্থ কর নাও, ডান দিকে ঢোকে বাঁ দিকে বেরোয়, তাহলে অনেক তাড়াতাড়ি তুমি করতে পারবে। তাহলে দুটো যেহেতু একই দিকে ভেক্টর, তাহলে যোগ করে দেবো। তাহলে কিউ বিন্দুতে মোট চুম্বক ক্ষেত্র বি কিউ হবে B1 প্লাস B2। এটা যদি তুমি যোগ করো, সিম্পল ক্যালকুলেশন করে দেখবে, μ0/4π 2i/r ইন্টু 4/3 কাটাকুটি করতে পারো, আমি করলাম না, শুধু এখানে অবশ্যই ক্রসটা লিখবে, মানে লব্ধি ভেক্টরটা কিন্তু ভিতর দিকেই কাজ করছে, দুটো একই দিকে কাজ করছে, তাই লব্ধি ভেক্টরটাও হবে ভিতর দিকে। এবারে চলে আসা যাক যে আর বিন্দুর জন্য, পি বিন্দু কিউ বিন্দু হয়ে গেল, এবার আমি আর বিন্দুর জন্য নির্ণয় করব। তাহলে 3 নম্বরটা হচ্ছে আর বিন্দুর জন্য, সেই একই কাজ দুটো তারের জন্য, শুধু দিকগুলো আলাদা। একটা কোয়েশ্চেনের মাধ্যমে আমি অনেক কিছু বোঝাচ্ছি। তাহলে 1 নম্বর তারের জন্য আর বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, এরকম করে লেখা উচিত প্রত্যেকটাতেই। 1 নম্বর তারের জন্য কোথায় করছি? আর বিন্দু, এটা আর বিন্দুর আন্ডারে হচ্ছে। 1 নম্বর তারের জন্য আর বিন্দুতে চুম্বক ক্ষেত্র μ0/4π, অসীম দৈর্ঘ্যের তার, 2i/ দূরত্ব, 1 নম্বর তার থেকে আর বিন্দুর দূরত্ব আর। এবার দিক, এই তার বরাবর যদি তুমি বুড়ো আঙুলটা রাখো, এই 4টে আঙুল লক্ষ্য করে দেখো এখান দিয়ে বেরোচ্ছে, বা বাঁ দিকের বিন্দু ভেবে দেখো, তাহলে বাঁ দিকে আমরা জানি বেরোবে, তাহলে এটা ডট, বহির্মুখী তীর যেন তোমার দিকে এগিয়ে যাচ্ছে, তাই জন্য ডট চিহ্ন তুমি দেখতে পাচ্ছ। আর একই গল্প 2 নম্বর তারের জন্য B2, সেটাও হবে μ0/4π ইন্টু 2i/, 2 নম্বর তার থেকে দূরত্ব পাবো, এই হচ্ছে 2 নম্বর তার, 2 নম্বর তার থেকে 2r আরও আর এলে তবে তুমি আর বিন্দুতে পৌঁছাবে, তাহলে এখানে বসবে 3r, আর ডিরেকশন কোন দিক হবে? এই বিন্দুটা এই তারের জন্য, এখন এই তারটা মুছে দাও, এই তার ভেবো না, এই তারের জন্য বাঁ দিকের বিন্দু, তাহলে কি হবে? বাঁ দিকে বেরোবে। এই আমার হাতটা যদি এতটা বড় হতো তাহলে কি করতো? আঙুলগুলো সব এখান দিয়ে বেরোতো না, তাহলে এই বিন্দুটায় বহির্মুখী হচ্ছে, ফারাক এইটুকুই এসছে, এখানে দুটোই অন্তর্মুখী ছিল, এখানে দুটোই বহির্মুখী, মানগুলো দেখো একদম সেম। তাহলে তুমি যদি হিসেব করে দেখো, তাহলে আর বিন্দুতে মোট চুম্বক ক্ষেত্র হবে, এই দুটো যোগ করলে ভ্যালুটা এটাই আসবে, মানে μ0/4π 2i/r ইন্টু 4/3, আর শুধু ডিরেকশানটা হবে ডট, মানে বহির্মুখী। কিউ বিন্দুতে দুটোই ছিল অন্তর্মুখী, তাই মোট হয়েছে অন্তর্মুখী। আর বিন্দুতে দুটোই বহির্মুখী, তা বহির্মুখী হয়েছে। পি বিন্দুতে একটা ছিল বহির্মুখী, একটা ছিল অন্তর্মুখী, ফলে সেটা ক্যান্সেল করেছে একে অপরকে, তাই 0 হয়েছে। জিনিসটা ভালো করে লক্ষ্য করো। পরের প্রশ্নটা লক্ষ্য করো, বলছে চিত্রে প্রদর্শিত একটা বর্তনী যেখানে একটা ও বিন্দু দেখিয়েছে, যেটা এই তারটা থেকে আর দূরে আছে। তারটা লক্ষ্য করে এল শেপ করা আছে, এই তার কিন্তু অসীম দৈর্ঘ্যের, এদিকেও অসীম থেকে আসছে, এদিকেও অসীমে যাচ্ছে, কারেন্ট হচ্ছে আই, তাহলে তোমায় বলতে হবে এখানে চৌম্বক ক্ষেত্র কত। দেখো এরকম বাঁকা তারের জন্য আমাদের কোনো ফর্মুলা বানানো নেই বা প্রয়োজন নেই, আমরা এই তারটাকে দুটো অংশে ভাগ করে ফেলি। এটাকে আমি নাম দিলাম এ, এই বিন্দুর নাম দিলাম বি, এই বিন্দুর নাম দিলাম সি, মানে এই দিকের তারটা বিসি তার এদিকে, আর এদিকে এবি তার।
তো তুমি যদি এখন আপাতত এই তারটাকে না ভাবো, তাহলে তুমি শুধু এ বি তারের জন্য ভাবো। এ বি অংশের জন্য আমি অংশে ভাগ করেছি, অংশের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে? চৌম্বক ক্ষেত্র B1 যদি নাম দিই। ভালো করে লক্ষ্য করো এই বিন্দুটা কেমন পড়েছে, তারের বর্ধিতাংশের ওপর অবস্থিত বিন্দু। আমি বলেছিলাম যে তারের সোজাসুজি বা পিছন দিকে কোনো বিন্দুতে যদি তুমি চুম্বক ক্ষেত্র মাপতে যাও সেটার উত্তর শূন্য বেরোবে, আমরা সেটা প্রমাণও করেছি। তাহলে এখানে চুম্বক ক্ষেত্র শূন্য হলো এ বি অংশের জন্য, তারটা কিন্তু এখানে আছে, ভুলে যেও না। এবারে ভাবা যাক বিসি অংশের জন্য। যখন বিসি অংশটা ভাববো তখন এ বি অংশটা আমি একটু মুছে দিয়ে তোমাদের বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। যদি বিসি অংশের জন্য মাপি, বিসি অংশের জন্য ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র, ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র, সেটাকে আমি B2 নাম দিলাম। কত হবে ভালো করে লক্ষ্য করো, এইদিকে তারটা চলে গেছে অসীম পর্যন্ত, এইদিকে তারটা একটুও নেই, আর দূরত্ব আর। তার মানে এটা কি কেস? তার মানে এটা আছে অর্ধ অসীমের কেস, অর্ধ অসীম আছে। তা অর্ধ অসীম হলে ফর্মুলা কি? অসীমের যা ফর্মুলা তার অর্ধেক লিখবে, μ0/4π 2I/r, টা 2টা না লিখে শুধু I/r লিখবে, তাহলেই হয়ে গেল। আই কারেন্ট, দূরত্ব তো আরই বলেছে। এবারে কোন দিকে একটু ভালো করে লক্ষ্য করো, তাহলেই কাজ মিটে যাবে। এটা শূন্য ছিল তাই ডিরেকশন দেওয়ার প্রয়োজন পড়েনি, এটা ডিরেকশন তোমায় দিতে হবে। এটা ডিরেকশন দিতে গেলে তোমাকে ডান হাতের তোমাকে বুড়ো আঙুলটা রাখতে হবে কারেন্টের দিকে। তো ওপর দিকে কারেন্ট না, নিচের দিকে কারেন্ট। তাহলে তুমি হাতটাকে এরকম উল্টো করে ভাবো, কারেন্ট যাচ্ছে নিচের দিকে, তাহলে তখন এই বিন্দুতে তোমার 4টে আঙুল বের হচ্ছে, তাই না? তুমি যদি এই বরাবর হাঁটো, তোমার এদিকটা সেই বাঁ দিকই পড়ছে, তো তুমি এই দিক দিয়ে 4টে আঙুল বের হচ্ছে, তার মানে এটা হবে ডট বা বহির্মুখী। তাহলে ও বিন্দুতে মোট চুম্বক ক্ষেত্র হয়ে যাচ্ছে B1 প্লাস B2, যদি করো সেটা হবে μ0/4π I/r, আর ডিরেকশন হবে বহির্মুখী। মান দিয়েও পড়তে পারে, তবে আমি ইন জেনারেল একটা আর আর আই দিয়ে বললাম, এইগুলো সংখ্যা মান দিয়েও পড়তে পারে। পরের প্রশ্নটা লক্ষ্য করো, এখানে এইরকম দুটো এল শেপের তার দেওয়া রয়েছে। ওপরের তারটাতে কারেন্ট যাচ্ছে 2I, নিচের তারটাতে কারেন্ট যাচ্ছে I। তোমাকে বলতে হবে এদের এই যে বিন্দু দেখিয়ে দিয়েছে ও বিন্দু, যেটার দূরত্ব এইখান থেকে আর, এখান থেকে আর, ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বার করতে হবে। তো এই তারটার জন্য আমরা সরাসরি কিছু বার করতে পারবো না, তারটাকে অনেকগুলো অংশে ভাগ করা যাক। এটা এ বি সি সবই অসীম দৈর্ঘ্যের তার, এটা ই এফ জি এরকম আমি তার দিলাম। তাহলে ভালো করে লক্ষ্য করো, এই যে ও বিন্দুটা আমি এখানটা একটু মুছে দিচ্ছি, ই এফ অংশের জন্য সোজাসুজি বিন্দু পড়েছে, ই এফ অংশের জন্য বর্ধিতাংশের ওপর বিন্দু, আর এ বি অংশের জন্য বর্ধিতাংশের ওপর অবস্থিত বিন্দু। তাহলে ই এফ ও এ বি অংশের জন্য ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত হবে? শূন্য হবে। ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র সমান শূন্য হবে, এক কথা রেখে দিচ্ছি, শূন্য হবে। তাহলে এদের এফেক্ট আমাদের ধরার দরকার নেই, তাহলে এদেরকে আমি বাদ দিই, এই দুজনকে আমি বরঞ্চ বাদ দিয়ে দিই, তাহলে সবচেয়ে বেশি ভালো সুবিধা হবে। আর এই দুটো তার লক্ষ্য করো, এই দিকে শেষ নেই অসীম পর্যন্ত, এই দিকে অসীম পর্যন্ত, কিন্তু এদিকে একটুও নেই, তাই এইগুলো সব আছে অর্ধ অসীম। এবারে নিচের অংশটার জন্য বলছি, বিসি অংশের জন্য চুম্বক ক্ষেত্রকে যদি আমি B1 নাম দিই, তাহলে লক্ষ্য করো সূত্র হবে μ0/4π I/ দূরত্ব আর, অসীম নয়, এটা অর্ধ অসীম, তাই এখানে দুইটা থাকবে না, পাশে কমা দিয়ে ডিরেকশন লিখতে হবে। কারেন্টটা যাচ্ছে এই বরাবর, তাহলে এই বরাবর যদি আমি বুড়ো আঙুলটাকে রাখি, তাহলে আমার এই ডান হাতের আঙুলগুলো 4টে আঙুল এইখানে অন্তর্মুখী হচ্ছে, ও বিন্দুতে অন্তর্মুখী, তাহলে এই তারটার জন্য হয়ে গেল অন্তর্মুখী চুম্বক ক্ষেত্র। আর যদি এখানে যেটা নাম দিয়েছিলাম EFG, তাহলে GF অংশের জন্য ও বিন্দুতে চুম্বক ক্ষেত্রকে যদি তুমি B2 নাম দাও, তাহলে হবে লক্ষ্য করে দেখো μ0/4π, ওটা অর্ধ অসীম,
কারেন্টের মান বসবে, মানে 2 × I না, শুধু কারেন্ট, কিন্তু এখানে আবার কারেন্টটাকে আমি নাম দিয়েছি 2I, তাহলে এখানে পুরো কারেন্টের জায়গায় 2 বসলো, ডিভাইড বাই এর থেকেও দূরত্ব রয়েছে R। এবারে কোন দিকে হবে লক্ষ্য করে দেখো, কারেন্টটা যাচ্ছে এই বরাবর, বুড়ো আঙুলটাকে রাখলো এইদিকে, তাহলে এই 4টে আঙুল সেই নিচের দিকে ঢুকছে, তার মানে এটাও হয়ে যাচ্ছে অন্তর্মুখী, তাহলে এর ক্ষেত্রে হয়ে যাচ্ছে অন্তর্মুখী। তাহলে মোট চুম্বক ক্ষেত্র দুটোর জন্য 0 হয়ে গেছে, বাদ দাও, এই দুটোর জন্য দেখো একই দিকে, তাহলে যোগ হবে, তাহলে ও বিন্দুতে মোট চুম্বক ক্ষেত্র হবে B1 + B2, হিসেব করলে μ0/4π ইন্টু I/R আর 2I/R, তাহলে 3I/R, আর ডিরেকশন হবে ক্রস, মানে অন্তর্মুখী। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, এটা আজকের আমার লাস্ট কোশ্চেন। এখানে বলা হচ্ছে একটা বর্গক্ষেত্র দেখিয়ে দিয়েছে, যে বর্গক্ষেত্রে কারেন্ট I, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য A, কারেন্টটা কি করে যাচ্ছে, একটা ব্যাটারি ফিট করা আছে, তার জন্য কারেন্ট এরকম গোল গোল ঘুরছে। তো বলতে হবে বর্গক্ষেত্রের কেন্দ্রে চুম্বক ক্ষেত্র কত। তো তার জন্য আমি কি করছি লক্ষ্য করো, এখান থেকে প্রথমে আমি কর্ণগুলোর অর্ধেকটা করে টেনে দিলাম, নাম দিলাম AB, বর্গক্ষেত্রের নাম দিলাম ABCD, এইগুলো সব হচ্ছে কর্ণ। ভালো করে লক্ষ্য করো, তাহলে এইখান থেকে এই একটা তারের জন্য আগে মাপা যাক, এতটা দূরত্ব হচ্ছে A/2, কারণ মোট দূরত্বটা হচ্ছে A, তাহলে এটা হচ্ছে A/2। তাহলে এই একটা অংশের জন্য ভাবো, AB অংশের জন্য, AB অংশের জন্য কত, অংশের জন্য ও বিন্দুতে, মানে কেন্দ্রে, ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, সেটা হবে B1 নাম দিলাম, তাহলে হবে μ0/4π ইন্টু I/ ডিস্টেন্স R নয়, R এর জায়গায় আজকে A/2 ইন্টু sin θ1 প্লাস sin θ2 ফর্মুলা। এবার θ1 θ2 কত, এই কোণটা লক্ষ্য করে দেখো 45 ডিগ্রি, এই কোণটাও 45 ডিগ্রি, তাহলে এখানে চলে আসছে sin 45 ডিগ্রি প্লাস sin 45 ডিগ্রি। তাহলে এখানে যদি মান বসাও, তাহলে μ0/4π ওপরে উঠছে 2I/A ইন্টু 2খানা 1/√2, তাহলে করলে চলে আসছে μ0/4π ইন্টু 4I/√2 ইন্টু A। কাটাকুটি করতে পারো, এটা কোন দিকে, এইটার ডিরেকশন হবে লক্ষ্য করে দেখো, এই বরাবর কারেন্টের দিকে যদি তুমি বুড়ো আঙুলটা রাখো, তাহলে ও বিন্দুতে 4টে আঙুল ভিতর দিকে ঢুকছে, তার মানে এটা অন্তর্মুখী, মানে ক্রস। এবারে বাকি 3টে বাহুর জন্য যদি তুমি ভাবো, আলাদা করে করার দরকার নেই, 3টে বাহুর দৈর্ঘ্য বলো, কারেন্ট বলো, সব সেম, অ্যাঙ্গেলগুলো সেম হবে, এটাও 45, এটাও 45 হবে, তাহলে এর জন্য অন্তর্মুখী। ওপরটার জন্য কি হবে, ওপরটার জন্য অন্তর্মুখী। নিচেরটার জন্য কি হবে, নিচেরটার জন্য একই চুম্বক ক্ষেত্র হবে, অন্তর্মুখী হবে। আর এই পাশেরটার জন্য লক্ষ্য করে দেখো, যদি এই বরাবর হাত রাখি, তাহলে এটাও অন্তর্মুখী হচ্ছে। তুমি যদি এই বরাবর হাঁটতে থাকো, তাহলে এই বিন্দুটা প্রত্যেকটা বাহু দিয়ে হাঁটার সময় ডান দিকে পড়ছে, তাহলে 4টে বাহুর জন্যই অন্তর্মুখী। অতএব মোট চুম্বক ক্ষেত্র, মোট চুম্বক ক্ষেত্র ও বিন্দুতে, ও বিন্দুতে মোট চুম্বক ক্ষেত্র, সেটা হবে B টোটাল সমান, যেহেতু 4টেদের সমান হবে, একই দিক হবে, তাহলে 4 ইন্টু B1 করলে চলে আসবে, দেখো এখানে চলে আসছে 16 μ0I/4π ইন্টু √2A। কাটাকুটি যদি তুমি করো, এখান দিয়ে কাটলে 4 হবে, এটা দিয়ে কাটলে 2√2 হবে, তার মানে 2√2 μ0I/πA। এইটা হচ্ছে এই বর্গক্ষেত্রটার কেন্দ্রে চুম্বক ক্ষেত্র, আর অবশ্যই ক্রস। যদি কারেন্টের ডিরেকশনটা উল্টো দিত, তাহলে কিন্তু তখন পুরো জিনিসটা ডট হতো। দেখো জিনিসটা ভালো করে। আজকের টপিকের ওপর এই দুটো প্রশ্ন আমি তোমাদের করার জন্য দিলাম, এই দুটো প্রশ্নের উত্তর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মতো ক্লাস এতটুকুই, পরের দিন দেখা হচ্ছে নতুন একটা অ্যাপ্লিকেশন, যেখানে বৃত্তাকার লুপের জন্য বা বৃত্তাকার পরিবাহী তারের জন্য আমরা চৌম্বক ক্ষেত্রের রাশিমালাগুলো দেখব।